নমস্কার। গল্প একান্তের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য থাকছে লেখক কিরণ শঙ্কর রায়ের গল্প হেঁয়ালি। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকল পরিচিত জনের সাথে গল্পগুলি ভাগ করে নেবেন। আপনাদের সহায়তাই গল্প একান্তেকে এগিয়ে নিয়ে যাবে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প। অনুপমদের গ্রাম হইতে কলিকাতা যাইতে হইলে পদ্মা পার হইয়া মহিমগঞ্জে গিয়া ট্রেন ধরিতে হয়। মহিমগঞ্জে পৌঁছাইতে প্রায় ৮-১০ ঘণ্টা লাগে। স্টিমার দুপুরবেলা তাহাদের গ্রামের ঘাট হইতে ছাড়িয়া রাত ১০টা নাগাদ মহিমগঞ্জে পৌঁছয়। অনুপম বহুকাল পরে ছুটিতে বাড়ি গিয়াছিল। বিলাত হইতে ফিরিয়া আসিয়া এই তাহার প্রথম দেশে যাওয়া। কিন্তু বেশি দিন সেখানে টিকিতে পারিল না, তাই ছুটি শেষ হইবার পূর্বেই কলিকাতা ফিরিতেছিল। কার্তিকের মাঝামাঝি। রৌদ্রের উজ্জ্বলতা সত্ত্বেও যেন শীতের আভাস দিয়াছে বলিয়া মনে হয়। নদীতে জল কমিয়া চর উঠিতে আরম্ভ করিয়াছে। জল মাপিয়া মাপিয়া সাবধানে চলিতে চলিতে বৈকালবেলা স্টিমারটা বালু চরে ঠেকিয়া গেল। খালাসিরা অনেক ডাকাডাকি হাঁকাহাঁকি ছুটাছুটি করিয়া স্টিমার নামাইবার চেষ্টা করিল, কিন্তু কোনো ফল হইল না। অনুপম ক্যাবিনে ঘুমাইয়া পড়িয়াছিল। যখন ডেকের উপর আসিল তখন খালাসিদের চিৎকার, যাত্রীদের উত্তেজনা, স্টিমারের ঘন ঘন ঘণ্টা এবং বংশীধ্বনি অনেকটা থামিয়া গিয়াছে। প্যাসেঞ্জারেরা নিরুপায় হইয়া স্টিমারেই রাত্রিবাস করিবার ব্যবস্থা করিতে লাগিল। অনুপম পাইপটা ধরাইয়া ডেকের উপর পায়চারি করিতে লাগিল। দূর গ্রাম হইতে একখানা নৌকা কলা ও মুড়ি বিক্রয় করিতে আসিয়াছিল এবং একটা জেলে ডিঙি খালাসিদের নিকট মাছ বেচিতে আসিয়াছিল। মূল্য লইয়া তাহাদের তর্ক কিছুতেই মিটিতেছিল না। অনুপম মাঝে মাঝে রেলিংয়ের উপর ঝুঁকিয়া অন্যমনস্কভাবে তাহাই দেখিতেছিল। ফার্স্ট ক্লাসে সে একা যাত্রী। বেলা পড়িয়া গেলে রাত্রের খাবারের জন্য বাটলারকে আদেশ দিয়া স্নান করিতে চলিয়া গেল। স্নান শেষ করিয়া সে যখন বাহিরে আসিল তখন দিগন্তে সূর্য অস্ত যাইতেছে। হেমন্তের কোমল আকাশ তাহার রঙে রঙিন হইয়া উঠিয়াছে। নদীর নিস্তরঙ্গ জলে তাহার ছায়া পড়িয়াছে। অনুপম ইজি চেয়ারের হাতলে ২ পা তুলিয়া দিয়া সেই নিঃশব্দ জলস্রোত, কাশ পুষ্প শোভিত বালুচর, সূর্যাস্ত রঞ্জিত উদাস আকাশের দিকে তাকাইয়া বসিয়া রহিল। হাইকোর্ট খুলিবার দেরি ছিল, তাই পথে বিঘ্ন ঘটাতে সে যে বিশেষ দুঃখিত হইয়াছিল তাহা নহে। কিন্তু তাহার মনটা ভালো ছিল না। দেশে যাইবার তাহার কোনোই প্রয়োজন ছিল না। সংসারে সে ও তার মা। ছুটিতে সেই মাকে ছাড়িয়া দেশের বাড়িতে কেন যে গিয়াছিল আজ তাহা সেও বলিতে পারিত না। যখন যায় তখন মনের কোণে এই আশা হয়তো তাহার ছিল যে যাহাকে ৩ বৎসর দেখে নাই তাহাকে একবার দেখিয়া আসিবে। কিন্তু সে সম্ভাবনা যে কত সুদূর তাহাও যে সে না জানিত তাহা নহে। একটা উড়ো খবর সে পাইয়াছিল বটে, কিন্তু তাহার উপর নির্ভর করিয়া দেশে যাওয়া বুদ্ধিমানের কাজ হয় নাই। সেই কবে কাশীতে তাহার সঙ্গে শেষ দেখা, সেই হইতে অনেক দিন তাহার কোনো খবরই সে পায় নাই। আর খবর পাইয়াই বা তাহার লাভ কি?
সমস্ত মন প্রাণের বিনিময়ে সে কতটুকুই বা পাইয়াছিল। গ্রামে যে কয়দিন ছিল, সেই বড় দিঘি, ফুলঝরা বকুল গাছের তলা, বুড়ো বটগাছের ছায়ায় পুরনো কালী মন্দির, নির্জন দ্বীপ্রহরে মন্দিরের কার্নিশে পায়রার অবিরাম শ্রান্ত কূজন, ইহাদের সঙ্গে সে নূতন করিয়া পরিচয় করিয়া আসিয়াছে, যেন নূতন করিয়া তাহার সুমধুর স্পর্শ পাইয়াছে। কৃপণ যেমন করিয়া লোকচক্ষুর অন্তরালে নিজের সঞ্চিত মণিমাণিক্য নাড়িয়া চাড়িয়া দেখে, অনুপম তেমনি করিয়া যেটুকু পাইয়াছিল তাহাই স্মরণ করিতে লাগিল। হিসাব করিয়া দেখিতে গেলে সে কিছুই নয়, হয়তোবা তাহার মূল্য আরো কম। তবু সেই সন্ধ্যাকালে একাকী অনুপম এই অনুভূতির দ্বারা যেন আবিষ্ট হইয়া পড়িল। 3 বৎসর পূর্বে পূজার ছুটিতে কাশীতে তাহার সহিত সাক্ষাতের কথা মনে পড়িল। মাত্র 10টি দিন, তাও প্রত্যহ যাইতে তাহার লজ্জা বোধ হইত। তবু শরতের সেই সোনালি নীল 10টি দিন যেন সুধায় ভরিয়া উঠিয়াছিল। বিকালে কোনোদিন বা দুপুরে তাহাদের বাড়ি যাইত, ফিরিতে রাত্রি হইয়া যাইত। কি বা কথা, বিলেতের গল্প, ছেলেবেলাকার ভুলে যাওয়া ঘটনা, কাশীতে বেড়াইবার প্ল্যান ইত্যাদি। মনের নিভৃতে যে কথা অনুক্ষণ গুঞ্জন করিত, তাহা তো মুখে আনিবার নয়। তবু মনের মধ্যে কি তৃপ্তি লইয়াই যে সে ফিরিত। গল্প করিতে করিতে দেখিতে পাইত, জানালার বাইরে নিম গাছটার পাতাগুলি থাকিয়া থাকিয়া বাতাসে ব্যাকুল হইয়া উঠিত। গাছের নিচে প্রকাণ্ড বাঁধানো ইঁদারা হইতে সারা দিন জল তোলা হইতেছে। তার ওধারে মাটির দেয়ালে ঘেরা কিসের যেন ক্ষেত। রাত্রে কখনো বা নির্জন রাস্তা দিয়া অন্যমনস্কভাবে অনেকটা ঘুরিয়া, কখনো বা এক্কা করিয়া বাড়ি ফিরিত, কখনো বা অনেক রাত পর্যন্ত একাকী দশাশ্বমেধ ঘাটে বসিয়া থাকিত। সেই দ্বীপ্রহরের নিভৃত হাসি, কৌতুক আলাপ, শুভ্র মেঘ খচিত নীলাকাশ, বায়ুকম্পিত নিমগাছের চিক্কন পত্র সম্ভার, রাত্রির জনবিরল রাস্তা, এক্কার ঘোড়ার গলার ঘুঙুরের ঝুনঝুনি, ফেরিওয়ালার প্যাসে মে চার, তিলের চাকতি হাঁকিয়া যাওয়া। আজ সেসব স্বপ্ন বলিয়া মনে হইতেছে। হায় রে, আজ সমস্ত জীবন দিলেও তাহার একটি দিন ফিরিয়া পাওয়া যাইবে না। অর্ধচন্দ্রাকৃতি গঙ্গা, আকাশপটে বেণীমাধবের ধ্বজা শোভিত অন্নপূর্ণা ও বিশ্বেশ্বরের বারাণসী, এই নশ্বর পৃথিবীর এক মানবীর স্মৃতিস্পর্শে সেই দিন হইতে অনুপমের কাছে স্বর্গ হইয়া উঠিয়াছিল। অনেক রাত্রে যেদিন সে কাশী ছাড়িল, গঙ্গার পুল হইতে ট্রেনের জানালা দিয়া নিদ্রিত কাশীর দিকে চাহিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া সে ভাবিয়াছিল, যাহার জন্য এত বেদনা, এত ব্যাকুলতা, আজ রাত্রে নিদ্রার অবকাশেও সে কি একবারও তাহার কথা স্মরণ করিবে? মনে পড়িল ছোট্ট মেয়েটি, তার পেঁয়াজ রঙের শাড়ি পরা, হাতে নতুন প্যাটার্নের চুড়ি, বেনি দোলাইয়া বিকেলবেলা বকুলতলায় মালা গাঁথিতে যায়। মালা লইয়া তাহার সঙ্গে ঝগড়া, আবার শান্তি স্থাপন। মায়ের ভাড়ার থেকে অনুপমের ভাজা মশলা সংগ্রহ, দিঘির ঘাটে স্নান, কালী মন্দিরের বারান্দায় বসিয়া গল্প বলা, চুপি চুপি পিছন হইতে আসিয়া চোখ টিপিয়া ধরা। মনে পড়িল অনেক চেষ্টা করিয়াও অনুপম তাহার দেখা পায় নাই। বিলেতের পথে সেই দুঃখই
তাহার মনকে নিরন্তর পীড়িত করিয়াছে। যাহা হোক, সেই যে পরশমণির একটু ছোঁয়া লাগিয়াছিল, তাহারই ফলে বিলেতের দীর্ঘ প্রবাসে তাহার মনে আর কোনো দাগ পড়িতে পারে নাই। একবার চকিতের মধ্যে কেমব্রিজে নদীতে উইলো গাছের ছায়ায় ডিঙিতে অর্ধশয়ান রঙিন ছাতার নিচে ভায়োলেট আন্ডারউডের ছবি মনে পড়িয়া গেল। কিন্তু মন তাহাতে সায় দিল না। হয়তো ক্ষণিকের জন্য একটু মোহ হইয়াছিল, কিন্তু এ তো মোহ নয়। প্যারিসে ইভেট। মন বলিল, পাগল, কার সঙ্গে কার তুলনা। এ যে হিয়ার ভিতর হইতে কে কহিল বাহির। তাই তো মন আর স্থির থাকিতে পারিতেছে না। সেই মুক্তা ধূসর আকাশে দুইটি সুন্দর দীর্ঘ ভ্রু ও দুইটি কালো চক্ষুর স্নিগ্ধ শান্ত দৃষ্টি ফুটিয়া উঠিল। সে দৃষ্টি বুদ্ধিতে উজ্জ্বল, মমতায় কোমল। তাহার মন এক অনির্বচনীয় অসহ্য মধুর বেদনায় ব্যথিত হইয়া উঠিল। পুরাতন ক্ষতের মতো এই বেদনা। ইহা লইয়া কত পুষ্পগন্ধ ঘন নক্ষত্র খচিত নিদ্রাহীন রাত্রি, নির্জন সন্ধ্যা, কত মেঘাচ্ছন্ন বৃষ্টিমুখর বর্ষার দিন সে কাটাইয়াছে তাহার ঠিক নাই। কত রাত্রে তাহাকে স্বপ্নে দেখিয়াছে, এবং সেই স্বপ্নের স্পর্শ সমস্ত দিনটাকে মধুময় করিয়া দিয়াছে। আর আজ সে কত দূরে চলিয়া গিয়াছে তাহা কে জানে। কিন্তু সে আর কতদিন এই বেদনার বোঝা বহিয়া বেড়াইবে। মনে মনে কহিল, এইবার আমায় ছুটি দাও, রেহাই দাও, আমাকে বাঁচিতে দাও। কোনো এক বিদেশি কবির কবিতা মনে পড়িয়া গেল। Goddess, the laughter-loving Aphrodite, be friend. Long have I served thine altars, serve me now at the end. Let me have peace of thee, truce of thee, golden one sent. Heart of my heart, have I offered thee pain of my pain, yielding my life for the love of thee into thy chain. Lady and goddess, be merciful, lose me again. Blossom and bloom hast thou taken, now rendered to me. Ashes of life that remain to me, few though they be. Truce of the love of thee, Cyprian, let me go free. কিন্তু বেদনার এই বন্ধন থেকে সত্যই কি সে মুক্তি চায়? আশৈশব পরিচয় সত্ত্বেও দুই চারিটি ঘটনার স্মৃতি ছাড়া আর কিছুই তার কাছে নাই। শৈশবে গ্রামে একত্র খেলাধুলা, কলিকাতায় কলেজে পড়িবার সময়ে হোস্টেল হইতে বালিগঞ্জে গিয়া তার বাড়ির ছাদে বৈকালিক সভা ও চা পান, টুকরা টুকরা কথা, অকারণ চোখে চোখে দৃষ্টি বিনিময়, স্নিগ্ধ কোমল সলজ্জ হাসি। চলিয়া আসিবার কালে চাদর টানিয়া ধরিয়া রাখা, আর কাশীর সেই 10টি দিন, এই সব। তবু এই সম্বলের উপর নির্ভর করিয়া, মায়ের অনুরোধ ও চোখের জল অগ্রাহ্য করিয়া সে এ পর্যন্ত বিবাহ করে নাই। অথচ মায়ের সে এক ছেলে। তার ভালো অবস্থা, সুশ্রী চেহারা, কেমব্রিজের ডিগ্রি, ইঙ্গবঙ্গ সমাজে সমাদর সবই ছিল। পশারও একটু একটু করিয়া জমিয়া উঠিতেছিল। কেবল সকল সম্পদের মধ্যে তার উদাসীন খামখেয়ালি ভাব যেন বাড়িয়াই চলিয়াছিল। সে কথা মনে করিলেই মায়ের চোখে জল আসিত। পিতার অসুখের সংবাদ পাইয়া বিলাত হইতেই মাঝখানে সে একবার আসিয়াছিল। পিতা তখন অনেকটা সুস্থ,
তাহাদের বাড়ি দেখা করিতে গিয়াছিল। একদিন যে ছিল তার খেলার সাথী, সে হঠাৎ ধীর গম্ভীর লাজুক। কথা জিজ্ঞাসা করিলে মাথা নাড়িয়া জবাব দেয় মাত্র। অনুপমও যেন পূর্বের মতোই সহজভাবে কথা বলিতে পারিল না। কেবল একবার সকলের সঙ্গে কথা কহিতে কহিতে অনুপম হঠাৎ লক্ষ্য করিল যে সে তার আশ্চর্য দুই চক্ষু মেলিয়া তাহার দিকে তাকাইয়া আছে। চোখে চোখ পড়াতে চক্ষু নামাইয়া লইল। অনুপমের বুকের মধ্যে রক্ত যেন তোলপাড় করিতে লাগিল। তার নিজের কথার সূত্র হারাইয়া গেল। সেই গোপন দৃষ্টির হয়তো কিছু অর্থ ছিল, হয়তোবা কিছুই ছিল না। তবু আজ সেই দৃষ্টির স্মৃতি তাহার মনে অপূর্ব পুলক সঞ্চার করিল। সন্ধ্যা ঘনাইয়া আসিল। একটা বড় বিদেশি নৌকা গুণ টানিয়া চলিতেছিল। গুণ গুটাইয়া তাহারা রাত্রির মতো চরের মাথায় নৌকা বাঁধিল। তাহাদের নৌকার ভিতর বোধ করি রান্নার আয়োজন হইতেছিল। তাহার আলো ক্ষণে ক্ষণে চরের মাথার খানিকটা অংশ আলোকিত করিতেছিল। বাঁ দিকে তীরে বহু দূর বিস্তৃত মাঠের মাঝখানে বাবলা গাছ কয়েকটা ক্রমশই অস্পষ্ট হইয়া উঠিতে লাগিল। ময়ূরকণ্ঠী আকাশে একটি একটি করিয়া তারা ফুটিয়া উঠিল। দূরে গ্রামের খেয়াঘাটে কোনো বিলম্বিত যাত্রী পার হইবার জন্য খেয়া মাঝিকে বুঝি ডাকিতেছিল। তাহার আহ্বানের প্রতিধ্বনি আকাশে মিলাইয়া গেল। কি বিষণ্ণ শান্ত স্নিগ্ধ সন্ধ্যা! অনুপম কোনো রকমে রাত্রির আহার শেষ করিয়া আবার চেয়ারে শুইয়া পড়িল। ডেকে একটি মাত্র আলো জ্বলিতেছিল। বাটলারকে বলিয়া তাহাও নিবাইয়া দিল। অকস্মাৎ শুনিল, কেমন দিদি, যা বলেছিলাম ঠিক নয়? অনুদাই তো। অনুদা, সন্ধেবেলায় অন্ধকারে চুপচাপ শুয়ে আছো যে, ঘুমোচ্ছিলে নাকি? সন্ধ্যাবেলাতেই ঘুম? এইবার দিদি বাজি হেরেছ তো? অনুপম ধরফর করিয়া উঠিয়া বসিল। কিছুক্ষণ যেন ঠাহর করিতে পারিল না। হঠাৎ মেয়ে ছেলে দেখিয়া অবাক হইয়া তাকাইয়া রহিল। তাহার পর উঠিয়া দাঁড়াইল, কহিল, সবিতা তুই? তোরা কোত্থেকে? কি আশ্চর্য, তোরা স্টিমারে উঠলি কখন? অনুপম তাড়াতাড়ি 2-3টা চেয়ার টানিয়া লইল। বলিল, বসো বসো, বস সবিতা, বসো সুচরিতা। সবিতা কহিল, না না, তুমি ইজি চেয়ারে বসো। দিদিকে আবার সুচরিতা কেন? ওকে তো রানী বলতে। অনুপম কহিল, ঠিক ঠিক, তা তোকে তো ছুটকি বলতাম, তা সে নাম তো আর এখন চলবে না, তাই ভয়ে ভয়ে সুচরিতা বলেছি। আর একটু হলেই রানী বলে ফেলেছিলাম, সামলে নিলাম যদি রাগ করে। আচ্ছা বসো রানু। সবিতা কহিল, আমি কখন থেকে বলছি যে অনুদাকে দেখেছি। দিদি বললে, যা যা, তুই তো ওই রকমই দেখিস। ধাক্কা লাগবার একটু পরেই যেন তোমাকে দেখলাম। তারপর ফের বাথরুম থেকে বেরোবার সময় দেখলাম। তবু পিছনটা দেখেছি কিনা 2nd ক্লাসের মেয়েদের ক্যাবিন থেকে দেখা যায়। রানী জিজ্ঞাসা করিল, ধাক্কা লাগবার সময় তোমাকে দেখলাম না কেন অনুদা? অনুপম কহিল, আমি বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। দুই বোন উচ্চস্বরে হাসিয়া উঠিল। সবিতা কহিল, ধন্যি ঘুম যা হোক, এদিকে স্টিমার ডোবে আর তুমি ঘুমোচ্ছ। অনুপম কহিল, আরে পাগলি,
স্টিমার কি এত সহজে ডোবে? একটু চড়ায় ঠেকেছে, তা কি হয়েছে? সবিতা কহিল, ডোবে না আবার? এত বড় নদীতে আবার স্টিমার ডোবে না? কি যে বলো তার ঠিক নেই। আচ্ছা, আপাতত যখন ডোববার কোনোই সম্ভাবনা নেই, তখন সে সম্বন্ধে আলোচনা করে লাভ কি? আর যদি ডোববার সম্ভাবনা দেখো, তবে একটু আগে থেকেই আমাকে খবর দিও। আমি নিজের প্রাণ বিসর্জন দিয়েও তোমাকে রক্ষা করব। ব্যাস, হলো তো? সবিতা কহিল, অনুদা, আলোটা জ্বালাওনি কেন? অন্ধকার ভালো লাগছে না? বাটলার কফি লইয়া আসিল। অনুপম তাহাকে আলোটা জ্বালাইতে বলিল। ডেকের আলোটার জোর কম, তবু চকিতের মধ্যে সে একবার রানীকে দেখিয়া লইল। বলিল, কফি খাবে না চা? সবিতা লেমনেড খাইতে চাহিল। কফি তেঁতো লাগে। রানী কিছুই খাইতে চাহিল না। তাহার কিছুরই প্রয়োজন নাই। শেষে পীড়াপিড়িতে লেমনেড খাইতে রাজি হইল। রানী জিজ্ঞাসা করিল, রাত্রে খাবে কি? কফিতেই পেট ভরবে নাকি? অনুপম কহিল, কেন, এখানেই ডিনার খেলাম যে। সবিতা বলিল, মাগো, কি সাহেবিয়ানাই যে করো! ওদের হাতে খেতে ঘেন্না করে না? ওরা যা নোংরা। অনুপম কহিল, তাছাড়া খাবার পাবো কোথা? কিন্তু তোমরা কি খাবে? খাবার টাবার কিছু আনবো? রানী কহিল, আমরা কি খাবার না নিয়ে বেরিয়েছি নাকি? তুমি চলো না, কিছু খাবে, আর মার সঙ্গে দেখা করবে। চলো, মাকে প্রণাম করে আসবে। অনুপম ব্যস্ত হইয়া উঠিল। বলিল, চলো, মাকে প্রণাম করে আসি। কতদিন তার সঙ্গে দেখা হয়নি। অনুপম রানীর মাকে প্রণাম করিয়া আসিল। কিছু না খাইয়া পারিল না, খাইতেই হইল। তারপর তিনজনে আবার ফার্স্ট ক্লাস ডেকের উপর গিয়া বসিল। রানীর মা ক্যাবিনে শুইয়া রহিলেন। স্টিমারে উঠলেই তার গা বমি বমি করে। ডেকে ফিরিবার সময়ে পথে অনুপম তামাকের চামড়ার থলেটা ভরিয়া লইতে ক্যাবিনে ঢুকিল। সবিতা কহিল, দেখি অনুদা, তোমার ক্যাবিন কিরকম? ক্যাবিনে ঢুকিয়া জিনিসপত্র এটা ওটা নাড়িয়া চাড়িয়া দেখিল। নানা ভঙ্গিতে আয়নায় নিজের চেহারাটা দেখিয়া লইল এবং অনুপমের চিরুনিটা দিয়া নিজের চুলটা একটু ঠিক করিয়া লইল। রানী বাহিরেই দাঁড়াইয়াছিল। কহিল, আহ, কি আরম্ভ করেছিস সবিতা? চিরুনিটায় তেল লাগাচ্ছিস কেন? সবিতা কহিল, কেন, এতেই চিরুনিটা খারাপ হয়ে গেল নাকি? রানী উত্তর দিল, ওটা কি? সবিতা থামাইয়া দিয়া বলিল, নাইবা হলো আমার, অনুদা তো আমাদের পর নয়। অনুপম বাধা দিয়া কহিল, না না সবিতা, তুই মাথায় দে না, রানুর কথা ছাড়, ও লোককে কেবল পরই মনে করে। ডেকের উপর চেয়ারে বসিয়া সবিতা কহিল, অনুদা, তুমি বাড়ি গেলে আর আমাদের সঙ্গে দেখা করলে না যে? বড় বড় মানুষ হয়েছ বলে না সাহেব হয়েছ বলে? অনুপম উত্তর দিল, আমি কি জানি যে তোরা বাড়ি আছিস? জানলে কি আর না যাই? রমেশবাবুর সঙ্গে দেখা হলো, তিনিও তো কিছু বললেন না। তাছাড়া গেলে যদি চিনতেই না পারতিস। আহা হা, আমরা তোমায় চিনতে পারবো না। নিজে হয়েছ সাহেব, আর এখন দোষ তো আমাদেরই। রানী প্রশ্ন করিল, বাড়ি কেমন লাগলো? খুব ভালো লাগলো। নদীর ধার, বকুলতলা, কালী মন্দির, আমি তো কেবল ঘুরেই বেরিয়েছি। মনে হতো সেই ছেলেবেলার দিনগুলি যদি
ফিরে পাওয়া সম্ভব হতো, কিন্তু মাঝে মাঝে বড় একলা মনে হতো, তাই তো ফিরলাম। রানী কহিল, জানো অনুদা, সেই কামরাঙা গাছটা আর নেই। অনুপম বিস্মিত হইয়া প্রশ্ন করিল, কোন কামরাঙা গাছটা? বা, এরই মধ্যে ভুলে গেছ? সেই যে কামরাঙা পাড়তে গিয়ে পড়ে গিয়েছিলে, পুজোর মধ্যে দিন 15 শুয়েছিলে, হাতে ব্যান্ডেজ বেঁধে আমাদের বাড়ি যাত্রা গান শুনতে আসতে, মনে নেই? কি আশ্চর্য, তোমার সেসব কথা মনে আছে রানু? আমি ভেবেছি তুমি ভুলেই গেছ, কিছুই তোমার মনে নেই। কালীকে মনে আছে? কালিদাসী? সবিতা বিরক্ত হইয়া উঠিল, কহিল, কি সব পুরনো কথা যে তোমরা আরম্ভ করলে, আমার ভালো লাগছে না বাপু। কি যেন তোমাকে জিজ্ঞাসা করব মনে করেছিলাম, তা তোমাদের কথাই ভুলেই গেলাম। হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা অনুদা, তুমি মার কথার উত্তর দিলে না কেন বলো তো? কোন কথার উত্তর দিলাম না? মা যে জিজ্ঞাসা করল তুমি বিয়ে করছো না কেন, সে কথার তো কিছু বললে না। বলবো আবার কি, যথাসময়ে বিয়ে করব এবং তোমাদেরও নিমন্ত্রণ থেকে বঞ্চিত করব না, অতএব ধৈর্য ধারণ করো। অনুদা, ওসব বক্তৃতা করো যারা তোমায় চেনে না তাদের কাছে। প্রায় 4 বছর হলো এসেছো, তুমি বিয়ে করছো না বলে সেদিন তোমার মা কত দুঃখ করলেন, বললেন যে তিনি একটা জায়গায় কথা পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু তুমি ছুতো নাতা করে ভেঙে দিলে। এখন সত্যি করে বলো দেখি, মতলবটা কি তোমার? অনুপম কহিল, সবিতা, তুই বক্তৃতা আমার চেয়ে ঢের ভালো দিস। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি তোর বক্তৃতায় মুগ্ধ হয়ে এক্ষুনি বিয়ে করতে রাজি। সংখ্যায় বেশি হলেও আপত্তি করব না। তুই এখন আমার জন্য কোণে দেখ, তবে কুঁচবরণ কন্যা আর তার মেঘবরণ চুল হওয়া চাই। আর যদি কুৎসিত মেয়ে আনিস, তবে একটা বাঁদরের সঙ্গে তোর বিয়ে না দিয়েছি তো আমার নাম অনুপম রায় নয়। সবিতা কহিল, আহ অনুদা, থামো না, আগে তোমার কথা হোক। শোনো, তুমি দিদির ননদ মিনিকে বিয়ে করো না? বেশ দেখতে, আমাদের কলেজে পড়ে, কি সুন্দর গান গায়। কি বলিস দিদি, তুইও বল না। রানী এতক্ষণ কথা কহে নাই। সে বলিল, সে ভাগ্যে কি তার হবে? অনুপম চিন্তার ভান করিয়া কহিল, দেখো, একটা গুরুতর কাজ অমন হঠাৎ করতে নেই, তাছাড়া আমাকে তার পছন্দই বা হবে কেন? সবিতা রাগ করিল, কহিল, দেখো অনুদা, আমাদের অত বোকা পাওনি যে কিছুই বুঝতে পারিনে। নিশ্চয়ই তুমি বিলেতে বিয়ে করে এসেছ। মাগো, কি পছন্দই তোমাদের, কটা চোখ আর শনের মতো চুল। অনুপম কহিল, না গো না, তারা দেখতে তোদের চেয়ে ঢের ভালো, ওই আকাশের মতো নীল তাদের চোখ, জানিস। সবিতা মাথা নাড়িয়া কহিল, বুঝেছি গো, বুঝেছি, আর বলতে হবে না, ধরা পড়ে গেছ। না না, যা ভাবছিস তা নয়, বিয়ে করিনি। বিয়ে করনি? তবে নিশ্চয়ই প্রেমে পড়েছ, বিয়ে করার মতলব আছে। রানী কহিল, আহ সবিতা, কি বাজে বকছিস বলতো। একটু থাম না দিদি, সত্যি বলো না অনুদা, সত্যি কি কাউকে ভালোবেসেছ? হাসি কৌতুক ছাড়িয়া অনুপম এক মুহূর্তে গম্ভীর হইয়া গেল। একটু চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে কহিল, সবিতা, তুই যা বলেছিস তা সত্যি, একজনকে ভালোবেসেছি। সবিতা কহিল, কিন্তু তুমি যদি মেম বিয়ে করো, তাহলে তোমার মার কি হবে বলো তো?
অনুপম তেমনি গম্ভীর সুরে কহিল, সবিতা, সে তো মেম নয়, সে বাঙালির মেয়ে। বাঙালির মেয়ে? অনুদা সত্যি বলছো? সবিতা অনুপমের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাইয়া রহিল, কিন্তু অনুপমের গলার স্বরে স্পষ্টই বোঝা গেল যে সে আর ঠাট্টা করিতেছে না। অন্ধকার আকাশের দিকে তাকাইয়া অনুপম চুপ করিয়া পাইপ টানিতে লাগিল। তারপর একটু হাসিয়া কহিল, যাক সবিতা, পান খাওয়াতে পারিস? অন্তত একটু মশলা। সবিতা কহিল, সাহেব আবার পান খায় নাকি? আচ্ছা দাঁড়াও, আনছি, কিন্তু কথাটা আমাদের বলবে তো? আচ্ছা বলবো। রানী কহিল, এখনো তেমনি সুপুরি খাও নাকি? এতদিন বিলেতে থেকেও ছেলেবেলার বদ অভ্যেস যায়নি। অনুপম কহিল, হায়, লুকিয়ে ভাঁড়ার থেকে মশলা এনে খাইয়ে যে বদ অভ্যাস করালে, আজ কিনা সেই দেয় দোষ। রানী ভৎসনার সুরে কহিল, বটে, আমি ভাজা মশলা আনতে ভুলে গেলে তুমি আমার খোঁপা টেনে খুলে দিতে, তা বুঝি আজ তোমার মনে নেই? এখন দোষ দেওয়া হচ্ছে আমায়, আমি করিয়েছি বদ অভ্যেস? অনুপম কহিল, বদ অভ্যাস একটি নয়, অনেক করিয়েছ। আজ তোমার দেখা নেই, অথচ সেই অভ্যাসগুলো রয়ে গেছে, তাই বিপদে পড়ে গেছি। কি করি বলো তো? অনুপমের কথার সুরে কোথায় যেন একটু বেদনা ছিল। সবিতার মনে কষ্ট হইল। সে কহিল, বাবা, মশলা নিয়ে এত খোঁটা দিচ্ছ? আচ্ছা মশাই, এনে দিচ্ছি তোমার মশলা, কিন্তু কথা দিয়েছ, প্রতিজ্ঞা ভুলো না। সবিতা গুনগুন করিয়া কি একটা গান করিতে করিতে চলিয়া গেল। দুইজনে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। কৃষ্ণপক্ষের চতুর্থীর মধুবর্ণের চাঁদ দূর পারের বাঁশঝাড়ের পিছনে দেখা দিয়াছে। উপরের আকাশের অন্ধকার যেন অনেকটা স্বচ্ছ হইয়া উঠিতেছে। মনে হইল সমস্ত পৃথিবীতে কোথাও কোনো শব্দ নাই, এবং তাহারা দুটি ভিন্ন, কোথাও যেন কোনো প্রাণী নাই। মনে হইল কান পাতিয়া থাকিলে নদীর সঙ্গে তটভূমির যে চাপা কথা ও হাসি চলিতেছে, তাহাও বুঝি বোঝা যায়। অনুপম কহিল, তারপর রানু, কেমন আছো? শরীর ভালো তো? রানী বলিল, এই চলছে, তোমায় কিন্তু রোগা দেখাচ্ছে। না, রোগা কোথায়? তারপর থামিয়া অনুপম পুনরায় কহিল, ভাগ্যেই স্টিমারটা ঠেকেছিল। আমি জানতাম তুমি বাড়ি গেছ। অনুপম কহিল, তবে খবর দাওনি কেন? রানী বলিল, কি হতো খবর দিয়ে? সাহস পাইনি। বলিয়াই হাসিয়া উঠিল। অনুপম আবার ডাকিল, রানী। সবিতা এই সময় আসিয়া কহিল, এই নাও মশাই তোমার পান, আর এই নাও মশলা। এখন বলো তো, আমরা তাকে জানি কিনা? অনুপম কহিল, দাঁড়াও, পান টান খেয়ে নি। সবিতা ছো মারিয়া পানের ডিবেটা হাতে তুলিয়া লইল। কহিল, ও সব হবে না অনুদা, কথা দিয়েছ। আহা, এই তো বলছি। প্রথমত কি করে বলবো জানো কিনা? তোমরা কাকে কাকে জানো তাই আগে বলো। সবিতা কহিল, অনুদা, পায়ে পড়ি তোমার, আর দুষ্টুমি করো না, বলো না আমরা কি তাকে দেখেছি?
হ্যাঁ, দেখেছ। তাকে কি জানি? জানো। সে কি সুন্দরী? আমার কাছে তার চেয়ে সুন্দরী নেই। বিলেতের মেমদের চেয়েও? বলেছি তো, আমার কাছে তার তুলনা নেই। রানী উঠিয়া দাঁড়াইল, কহিল, আমার বড্ড ঘুম পাচ্ছে। সবিতা, তুই গল্প শোন, আমি শুই গে। কিন্তু সবিতা তাহার আঁচল টানিয়া ধরাতে তাহাকে পুনরায় বসিতে হইল, এবং চরের যেখানটায় সাদা সাদা কাশফুল ও বুনো ঝাউয়ের ওপর জ্যোৎস্না আসিয়া পড়িয়াছিল, আধো বোজা চোখে সে সেই দিকে তাকাইয়া চুপ করিয়া রহিল। সবিতা প্রশ্ন করিয়াই চলিল, কতদিন তাকে চেনো? বোধহয় জন্ম জন্ম ধরে। তাকে খুব ভালোবাসো অনুদা? সে কথা মুখে বলবার নয়। তার নামটা বলবে? সেটি জিজ্ঞাসা করো না ভাই, আমি বলতে পারবো না। আচ্ছা, সে তোমায় ভালোবাসে? না। কি করে এ কথা জানলে? যে করে এসব কথা জানা যায়। সে জানি যে তুমি ওকে ভালোবাসো? কি করে বলবো? সম্ভবত জানে না। আবার কখনো মনে হয় সে কি এটা না বুঝে পারে। সবিতা, বলো দেখি কে লিখেছে? আমার হৃদয়ে যে কথা লুকালো, তার আভাসন ফেলে কভু ছায়া তোমার হৃদয় তলে। দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম আসন, সে কি তোমারে কিছু বলে? না না অনুদা, কবিতা শুনতে চাই না। কিন্তু কিন্তু এই কথা তুমি তাকে জানাওনি? না। কেন? পাগল, এ কথা কি তাকে বলা যায়? তাকেই বিয়ে করো না কেন অনুদা? তোমার মা বুঝি আপত্তি করেন? না না, কেউ এ কথা জানে না, আর সে হতেই পারে না। কেন? তারা কি ভিন্ন জাত? আর হলোই বা, তুমি তো ওসব মানো না। ভিন্ন জাত নয়, কিন্তু তা হতে পারে না। তবে? তবে শুনে কাজ নেই, বাধে, তা না হলে হয়তো চেষ্টা করতাম। বিলেত থেকে এসে তার সঙ্গে দেখা করনি? কি বললে বলো না। একবার দেখা হয়েছে, বিশেষ কিছুই বলেনি। অনুদা, যাই বলো, তার উপর আমার খুব রাগ হচ্ছে। লক্ষ্মী ভাই, নামটা বলোই না, আমি কাউকে বলবো না। আমরা না হয় একটু চেষ্টা করে দেখতাম। দিদি, তুই বুঝতে পারছিস কার কথা বলছে অনুদা? রানী মাথা নাড়িয়া জানাইল সে বুঝিতে পারে নাই। কহিল, অনুদা কত লেখাপড়া জানা মেয়ে বিলেত ফেরতাদের মেয়েকে জানে। তাদের সবাইকে আমরা কি জানি যে আমরা বুঝতে পারব? সবিতা আবার জিজ্ঞাসা করিল, অনুদা যে বললে আমরা তাকে জানি, দেখেছি। আচ্ছা অনুদা, কোথায় তাকে শেষ দেখেছ? অনুপম কহিল, কাশীতে। কাশীতে? কতদিন আগে? বছর 3 হলো, গেল পুজোর আগের পুজোয়। সবিতা কহিল, কাশীতে তখন তো আমরাও ছিলাম। ও হরি, তাই বলো, এইবার বুঝেছি। মাধুরী উপেনবাবুর বোন, তাই তো? কাশীতে যাদের বাড়িতে ছিলে গো, যাদের সঙ্গে আজ রামনগর, কাল সারনাথ যাওয়া হতো। অনুপম কহিল, আহা বেচারি, এর ভেতর মাধুরীকে টানা কেন? সবিতা বলিল, না না, বেশ হয় না দিদি, মাধুরীকে দেখতে মন্দ কি, তবে যতটা বলছো ততটা নয়। তাই তুমি আমাদের ওখানে রইলে না। দিদি বললে, আমি বললাম,
মা কত সাধ্য সাধনা করলে, কিন্তু তুমি গিয়ে উপেন বাবুদের ওখানেই রইলে। বললে তারা রাগ করবে, যেন আমাদের রাগের কোনো মূল্যই নেই। এইবার বুঝলাম গো, বুঝলাম। সবিতার উচ্ছ্বাসে বাধা দিয়া অনুপম কহিল, সবিতা, মিছে বকছিস, সে মাধুরী নয়। সবিতা এইবার হাল ছাড়িয়া দিল, বলিল, তবে জানি না বাপুকে, আমি আর ভাবতে পারি না। দিদি, ও দিদি, ঘুমিয়ে পড়লি নাকি? রানী কহিল, না, ঘুমোইনি তো, শুনছি। তুই গল্প শুনতে চেয়েছিলি, গল্প শুনলি, এতে এত ব্যস্ত হবার কি আছে? তুইও যেমন সব কথাই বিশ্বাস করিস। সবিতা কহিল, তুমি কি বানিয়ে বলছিলে অনুদা? অনুপম কহিল, না ভাই, এ তো বানানো নয়, সত্যই বলছিলাম। আর বলছিলাম তোমাকে, রানুকে তো বলছিলাম না। ওর কাছে তো আমি কোনোদিনই কোনো প্রশ্রয় পাইনি। সবিতা কহিল, আহা বেচারা অনুদা, তোমার জন্য সত্যিই আমার কষ্ট হচ্ছে। বলোই না বিয়ের বাধাটা কি? তুমি যাকে বাধা ভাবছ সে হয়তো বাধাই নয়। অনুপম কহিল, প্রথম বাধা তার বিয়ে হয়ে গেছে। সবিতা অবাক হইয়া গেল, কহিল, ছি অনুদা, এ তো ভালো নয়। অনুপম কহিল, কি করব বোন, যখন এই কাহিনীর আরম্ভ তখন আমরা দুজনেই ছেলে মানুষ, একসঙ্গে খেলেছি, বেরিয়েছি, মালা গেঁথেছি, ভালো মন্দ তখন তো বুঝিনি। তারপর যেদিন এই পৃথিবীকে সত্যি সত্যি চোখ মেলে দেখলাম, তাকেও দেখলাম, মনে হলো পুরনো এই পৃথিবী কি সুন্দর, তার মাঝখানে সে অপরূপ। তারপর যখন বুঝলাম এই ভালোবাসা, তখন আর মনকে ফেরাবার সাধ্য আমার ছিল না। তবে এতে তার পাপ বা অনিষ্ট হবার কিছু নেই, কারণ সে তো এর কিছুই জানে না। যদি ক্ষতি বা পাপ হয়ে থাকে তো আমারই হয়েছে, কিন্তু তাও আমি স্বীকার করি না। তাছাড়া আমিও একেবারে বঞ্চিত হইনি। অনিচ্ছায় অজ্ঞাতসারে সেও আমাকে অনেক দিয়েছে। বাস্তবিকই আমার আর দুঃখ নেই, আমি নিজেকে ধন্য মনে করি। অনুপমের আবেগ সবিতাকে বিচলিত করিল। সে কহিল, অনুদা, এমন করে কতদিন থাকবে? অনুপম কহিল, এমন করে থাকা কি আমার ইচ্ছা দিদি? দেখা যাক কি হয়। হয়তো বিয়ে করব, সংসারীও হব, কিন্তু আজ নয়। তারা কি, সেসব তো আছেই। তখন হয়তো এই কথা মনে করে তোরাই হাসবি, বলবি অনুদা কি গল্পটাই করেছিল। কিন্তু তবু বলে রাখি, আজ যা বললাম তাই সত্যি। পরে হয়তো যা দেখবি সে ঘোর মিথ্যা। কিন্তু এখন এই প্রসঙ্গ বন্ধ কর। যে কথা কেউ জানে না, কাউকে কখনো বলবো ভাবিনি, আজ হঠাৎ সেই কথা তোমাদের বলে ফেললাম। আমি বুঝছি সে বলা অন্যায় হলো, ক্ষমা করো, গল্পটা ভুলে যাও। সবিতার যেমন একটুকুতে হাসি ফাটিয়া পড়িত, তেমনি একটুকুতেই জল চোখে আসিল। তার চোখ ছলছল করিতে লাগিল। দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া সে উঠিয়া দাঁড়াইল। অনুপম হাসিয়া কহিল, সবিতা, কি হাবা মেয়ে তুই, তেমনই ছোটই আছিস, মিছেই কলেজে ভর্তি হয়েছিস। সত্যি কি গল্প কি কিছুই বুঝতে পারিস না, অমনি অমনি চোখে জল আনলি। সবিতা আবার বিস্মিত হইয়া অনুপমের মুখের দিকে তাকাইয়া রহিল। কহিল, অনুদা, বানিয়ে বলছিলে? আমি ভেবেছি সত্যি বলছো। কি জানি, তোমাদের বুঝতে পারি না।
রাত্রি অনেক হইয়াছে। সবিতা কহিল, দিদি চল যাই, মা হয়তো কি ভাবছে, আমারও ঘুম পাচ্ছে, কখন যে স্টিমার ছাড়বে, কবে যে কলকাতায় পৌঁছবো তাও তো বোঝা যাচ্ছে না। কিন্তু অনুদা, তোমার এতটা বানিয়ে বলা উচিত হয়নি, এই জন্যেই দিদি তোমার কথায় বিশ্বাস করে না। কি হেয়ালি বললে, আমার মনটা খারাপ হয়ে গেল, কি জানি কোনটা সত্যি কোনটা মিথ্যা। অনুপম কহিল, আশা করি কালও স্টিমার চলবে না। বটেই তো, আর আমরা বুঝি এখানে আটকে পড়ে থাকবো, আর দিদির মেদিনীপুরও যাওয়া হবে না। রানী উঠিবার উপক্রম করিতেই অনুপম কহিল, আর একটু বসই না, ঘুম তো রোজই আছে। রানী সেই মিনতির সুরকে উপেক্ষা করিতে পারিল না, বসিয়া রহিল। বলিল, যা সবিতা, আমি একটু পরেই যাচ্ছি, তুই শোগে। সবিতা চলিয়া গেল। অনুপম ও রানী দুইজনেই বসিয়া রহিল। দূরে শুভ্র বালির চরের উপর, ঈষৎ আন্দোলিত রাশি রাশি কাশফুলের উপর, নদীর নিঃশব্দ জলস্রোতের উপর, ঘুমন্ত বিদেশি নৌকাটার উপর অজস্র জ্যোৎস্না ঝরিয়া পড়িয়াছিল। খানিকটা জ্যোৎস্না ডেকের উপর রানীর শাড়ির এক প্রান্ত ও পায়ের স্যান্ডেলে রূপালী বাঁধনটার উপর আসিয়া পড়িয়াছিল। বুনো ঝাউয়ের মধ্যে রাত্রির হাওয়ার ক্ষণে ক্ষণে চলাচলের শব্দ ভিন্ন, যত দূর দৃষ্টি যায় সমস্ত জগৎ নিস্তব্ধ। স্টিমারের মাথার উপর দিয়া নিঃশব্দে গোটা কয়েক হাঁস বোধহয় উড়িয়া আকাশে মিলাইয়া গেল। তাহারই একটা কে জানে কেন অকস্মাৎ ডাকিয়া উঠিল। সেই আহ্বান শুধু মুহূর্তের জন্য রাত্রির নিস্তব্ধতাকে ভঙ্গ করিয়া আবার নিস্তব্ধতায় বিলীন হইয়া গেল। রানী কহিল, কিছু কি বলবে? কি বলবো বলো। তবে যাই। যাবে? আচ্ছা যাও। রানী উঠিল না। একটা কথা বলবো, কিন্তু বড় ভয় পাই যদি অপরাধ হয়। এমন কি কথা? একখানা ফটো দেবে। কার? আমার? আমার ফটো নিয়ে তুমি কি করবে? ফটো নিয়ে মানুষ কি করে, রেখে দেব। রানী কহিল, কিন্তু আমার তো কোনো ফটো নেই। অনুপম কহিল, আমি তোমার ভাইয়ের কাছ থেকে তোমার একটা প্লেট সংগ্রহ করেছি, যদি নিষেধ না করো তো ছাপিয়ে নেব। না। নেব না? না। প্লেটটাও কি ফিরিয়ে দিতে হবে? রানী হাসিয়া কহিল, শুধু প্লেট দিয়ে তুমি কি করবে? তার চেয়ে ওটা বিনয়কে ফিরিয়ে দিও। চুপ করিয়া থাকিয়া অনুপম মাথা নাড়িল, কহিল, আরও একটা কথা। বিলেতে যাওয়ার আগে যে কবিতাগুলো লিখেছিলাম সেগুলো বিশেষ কিছু হয়নি, তবু সেগুলো একত্র করে বই ছাপাচ্ছি। যদি সেটা তোমার রানী বাধা দিয়া কহিল, তুমি কি পাগল হয়েছ? বেশ, তোমার কথা কখনো অমান্য করিনি, আজও করব না। অনুপম বলিয়া চলিল, শুধু আরও একটি না প্রশ্ন করব মাত্র। যে বইটা পাঠিয়েছিলাম সেটাও ফিরিয়ে দিলে কেন? তোমার জন্যই তো বাঁধিয়ে এনেছিলাম। রানী হাসিয়া কহিল, হো, রবিবাবুর উৎসর্গ, সে তো আমি নিজেই কিনে নিতে পারি। অনুপম বলিল, ঠিক, আমার সেটা মনে ছিল না।
রানু, সব বিষয়েই মৃত্যুদণ্ড দিলে? এইবার রানী উঠিয়া দাঁড়াইল, বলিল, ছি, ও কথা বলতে নেই, অনেক রাত হয়েছে। আমার একটা কথা রাখবে? একটি সুন্দরী মেয়ে নিজে দেখে বিয়ে করো। বউয়ের সঙ্গে আমার ভাব করে দিও। ভয় নেই, এই গল্পটা তাকে বলে দেব না। এখন যাও, শোগে। এত রোগা হয়ে গেছো কেন বলো তো? বিলেত গেলে না শরীর ভালো হয়? আমি শুনেছি খাওয়া শোয়া নিয়ে খ্যাপামি করো। ওরকম করলে কি শরীর টেকে? বুঝলে? শুনছ? অনুপম কহিল, কি বললে? ও, শরীর? হ্যাঁ গো, শরীর। যতদিন বউ না আসে ততদিন আমাদের কথা শুনেই চলো না, বুঝলে? দিব্যি রইল। মুহূর্তের জন্য অনুপমের মনে হইল কে যেন তাহার মাথার চুলে আলগোছে হাত বুলাইয়া দিল, কিন্তু মুখ তুলিয়া চাহিয়াই বুঝিল সেটা তাহার মনের ভুল। রানী চলিয়া গিয়াছে। সে যেমন ছিল তেমনই বসিয়া রহিল। ভোরে স্টিমারের বাঁশির শব্দে যখন তাহার ঘুম ভাঙিল, দেখিল রাত্রে ইজি চেয়ারেই সে ঘুমাইয়া পড়িয়াছিল। আসন্ন সূর্যোদয়ে আকাশ রঙিন, নদীর জল দোরঙা রেশমের মতো ঝলমল করিতেছে। জেলে ডিঙ্গিতে নদী ভরিয়া গিয়াছে। শেষ রাত্রে কখন স্টিমার চলিতে আরম্ভ করিয়াছে। বহু দূরে ঝিকিমিকি নদীর স্রোতের ওপারে হালকা কুয়াশার মধ্য দিয়া অস্পষ্টভাবে লাইনের উপর দণ্ডায়মান ট্রেন, পাড়ে লাগানো সারি সারি স্টিমার, কয়লার গাদা ও বহু নৌকার মাস্তুল। মহিমগঞ্জ দেখা যাইতেছে। আপনারা শুনছিলেন লেখক কিরণ শঙ্কর রায়ের কলমে গল্প হেঁয়ালি। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।